হ্যালো, আসসালামু আলাইকুম। ব্রেইন ব্রিজ গ্লোবালের পক্ষ থেকে আয়োজিত পডকাস্ট সিরিজের ৩ নম্বর এপিসোডে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পডকাস্ট সিরিজে আমাদের সাথে আছেন জুনায়েদ বিন মোস্তফা কামাল ভাই। উনি বাংলাদেশের আইওটি থেকে ব্যাচেলর কমপ্লিট করে বর্তমানে জার্মানির ডিএলআর এ কর্মরত আছেন। সো আপনার কাছ থেকে আপনার জার্নিটা আমরা একটু শুনতে চাচ্ছি প্রথমেই। আচ্ছা, তো খুব সংক্ষেপে আর কি আমি 2014 তে আইআইটি থেকে পাশ করি। আমার ব্যাচেলর শেষ করি। তারপর 2015 তে 2015 উইন্টার সেমিস্টারে জার্মানিতে আসি। তো প্রথমে আমি এসেছিলাম হচ্ছে জার্মানির ফ্রাইবুর্গ শহরে, ইউনিভার্সিটি অফ ফ্রাইবুর্গে। হুম। সেখানে আমার মাস্টার্স ছিল রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আ স তারপরে আমি 2018 মাঝামাঝিতে ওই মাস্টার্সটা শেষ করি। আম মাস্টার্সের পাশাপাশি আমি এখানে আরেকটা রিসার্চ ইনস্টিটিউটের সাথে ছিলাম প্রায় ১.৫ বছর ওই সময়। আ তারপর কটবুসে আমি আসি আমার ২য় মাস্টার্স নিয়ে। সেটা হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং। সেটা শেষ করি ২০২২ না ২০২৩ এর মাঝামাঝি বোধহয়। হুম। তো এরপর বর্তমানে আমি জার্মান আর এরোস্পেস ডিএলআর এ সেন্টার কবে জয়েন করছেন এখানে? ২০২৩ এর অক্টোবরে। মানে সেকেন্ড মাস্টার্সটা শেষ করে আপনি ডিএলআর এ ফুল টাইম সেকেন্ড শুরু করে মাস্টার্সটা শেষ দিয়েছেন। করে তারপরে ডিএলআর এ ওকে। আমার ১ম যেই জিনিসটা জানার সেটা হচ্ছে ২০১৫ তে আপনি জার্মানিতে আসছেন। আমার যতটুকু মনে পড়ে ২০১৫ তে আমি যখন ইউনিভার্সিটি লেভেলে ছিলাম, আমি মানে আমার সব সিনিয়রদেরকে দেখতাম হয় ইউএসএ, কানাডা, কিছু মানুষ অস্ট্রেলিয়া হুম। এইসব দিকে যায়। আপনি ওই টাইমে কেন জার্মানি চুজ করার পিছনে মেইন মানে মোটিভেশনটা কি ছিল? জার্মানি চুজ করার পিছনে মূলত ২ টা কারণ ছিল। ১ম হচ্ছে আমি খুব তাড়াতাড়ি চলে আসতে চাচ্ছিলাম। যে আমি যেহেতু আমি ২০১৪ নভেম্বরে ব্যাচেলর শেষ করেছি, আমি হুম। চাচ্ছিলাম যে যত দ্রুত সম্ভব চলে আসা। তো অস্ট্রেলিয়া অথবা কানাডা অন্যান্য যেকোনো দেশে প্রসেসটা একটু লম্বা। যেমন ইউএস এর ক্ষেত্রে আ আপনার জিআরই দিতে হবে। তারপরে এরকম আরো বিভিন্ন স্টেপ আ দিতে হয়। আমার এমনকি জার্মানিতেও ডেডলাইন বেশিরভাগ ইউনিভার্সিটি চলে যাচ্ছিল। হুম। তো আমি চাচ্ছিলাম আরকি এর মধ্যে যত দ্রুত সম্ভব জার্মানিতে চলে সেটা হচ্ছে ১ম কারণ। আর ২য় কারণ হচ্ছে গিয়ে জার্মানিতে হয়তোবা এটা অনেকেই জানে এখন যে জার্মানিতে টিউশন ফিস লাগে না। হুম। তো ইউএসএ তে যদি আপনি ফুল ফান্ডিং এ স্কলারশিপ নিয়ে যেতে চান সেটা আরো লম্বা প্রসেস হতে পারে। কোনো নিশ্চয়তা নেই। তো সে কারণে হচ্ছে গিয়ে যেহেতু টিউশন ফিস নাই এবং হুম। এটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল ওই সময়। তো এই দুটো কারণেই আমার জার্মানি ১ম আমার মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই টিউশন ফিটা অনেক বড় একটা কনসার্নের বিষয়। হ্যাঁ, খুবই কারণ টিউশন কনসার্নের ফিসটা বিষয়। আসলে অনেক বেশি হ্যাঁ, বাইরের দেশগুলাতে। সো আমরা সবসময় চেষ্টা করি যে যেসব জায়গায় টিউশন ফ্রি বা স্কলারশিপ সেসব জায়গাগুলোতেই হুম। যাওয়া। কিন্তু আপনার জন্য যতটা ইজি ছিল ১৪ সালের নভেম্বরে পাস করার পরে ১৫ সালে চলে আসা, এটা এখন বাংলাদেশের পার্সপেক্টিভে সম্ভব না আর। হ্যাঁ, এখন এটা আমি যতটুকু শুনেছি আমি অতটা ইনফর্মড না বা যতটুকু শুনেছি যে এখন আরো বেশি সময় লাগে আসতে। ভিসা হ্যাঁ। প্রসেসটা অনেক বেশি লম্বা। আমার জানা মতে এখন ৩০ মাস সময় লাগে একজন নতুন স্টুডেন্টকে হ্যাঁ, ভিসা ইন্টারভিউ ফেস করতে। সো এটা অনেক লং একটা টাইম। সো হ্যাঁ, তারপর বোধহয় যে এমনকি আমি কিছু স্টুডেন্টের কথা জানি যারা ১ম ২ টা সেমিস্টার দেশে থেকে করে এসেছে অনলাইনে। এরপরে এখানে এসে জয়েন করতে। অন্তত করোনার সময় এরকম হ্যাঁ, ছিল। করোনার সময় এরকম ছিল। কারণ বর্তমানে অনলাইনে আবার হ্যাঁ, হ্যাঁ। সেমিস্টারও করতেছে না। তো আ এই যে জার্নিটা এখানে আসছেন এবং অ ওই সেকেন্ড মাস্টার্সটা কমপ্লিট করার পরে ডিএলআর এ ডিএলআর কি হিসাবে হচ্ছে জয়েন করছেন এবং বর্তমানে কি নিয়ে কাজ আমি করতেছেন? ডিএলআর এ হচ্ছে এটা জার্মানে বলে হচ্ছে Wissenschaftliche Mitarbeiter, এটার অর্থ হচ্ছে মানে ইংলিশের সরাসরি অর্থ করলে হয় হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট। হুম। আম তো মূলত রিসার্চার হিসেবেই জয়েন করেছি। আর পাশাপাশি হচ্ছে আমি পিএইচডি করছি এই ডিএলআর এই। পিএইচডি তাহলে আপনার পজিশনটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট হুম। এবং পিএইচডিটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল যতটুকু আমি বুঝতে হ্যাঁ, পারছি। আমার পিএইচডি রিলেটেড কাজই কিন্তু পিএইচডির ক্ষেত্রে আরকি আমার যেমন ইউনিভার্সিটির সাথে এনরোল করতে হচ্ছে অথবা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড হয়ে কাজ করতে হয়। হুম। তো থিওরিটিক্যালি পিএইচডিটা হচ্ছে গিয়ে আলাদা কাজ, আমার নিজস্ব কাজ। হুম। তো আমার হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অথবা রিসার্চ অ্যাসোসিয়েট যেটাই বলেন না কেন সেটা হচ্ছে আমার ফুল টাইম জব। আর পাশাপাশি হচ্ছে ওই রিলেটেড টপিক নিয়ে আমি পিএইচডি তাহলে করছি। আমি আর আপনার ভিতরে এই জায়গায় মিল আছে। আ আমার পোস্ট হয়তো একাডেমিক এমপ্লয়ি কিন্তু আমাদের প্যাটার্নটা সেমই। হুম, পিএইচডি নিজের করতে হবে এবং হচ্ছে রিসার্চের কাজগুলা প্রজেক্টের জন্য করতে হুম। আমার ক্ষেত্রে যেমন প্রজেক্টের জন্য করতে হয়। আপনি কি এরকম কোনো স্পেসিফিক প্রজেক্টে? হ্যাঁ, আমি একটা ইউরোপিয়ান প্রজেক্টে আছি এই মুহূর্তে। এটা হচ্ছে জয়েন করার পর থেকে জার্মান এয়ারস্পেস সেন্টারে জয়েন হুম। করার পর থেকেই আমি এই একটা প্রজেক্টের সাথেই জড়িত ছিলাম।
তো এখন পর্যন্ত ওটাতেই আছি। তো মূলত প্রজেক্টটা সম্পর্কে যদি একটু আইডিয়া দেন, প্রজেক্টটা তো কিরকম ছিল? আমার কাজ হচ্ছে মূলত এনার্জি সিস্টেমস মডেলিং অথবা হ্যাঁ, এনার্জি সিস্টেমস মডেলিং। তো আমি বর্তমানে এটা হয়তোবা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তারা একটু ভালো বুঝবে। তো আমার হচ্ছে গিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম যেটা মডেলিং করতে হয়, সেখানে বিভিন্ন কম্পোনেন্ট আছে। যেমন একটা হচ্ছে একটা হাইড্রোজেন ইলেকট্রোলাইজার বা অ্যালকালাইন ইলেকট্রোলাইজার। তারপরে হচ্ছে একটা র‍্যানকিন সাইকেল পাওয়ার প্রোডাকশনের জন্য রিনিউয়েবল সোর্সেস। তো এই প্রতিটা কম্পোনেন্টের ম্যাথমেটিক্যাল মডেলিং হুম। আমার করতে হয়। আর ম্যাথমেটিক্যাল মডেলিং আর অপটিমাইজেশন নিয়ে মূলত কাজ করতে হয় এখানে। অনেক বেশি ইঞ্জিনিয়ারিং কাজ হ্যাঁ। শুনে বোঝা যাইতেছে। সো যতটুকু আমি বুঝতে পারতেছি, আমার ক্ষেত্রে যেটা হইছে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়লেও হুম, বর্তমানে আমি কোনো ইঞ্জিনিয়ারিং কাজ করতেছি না। আমারটা মোর ন্যাচারাল সায়েন্সের দিকে হুম, চলে গেছে, বা আমি বলব যে আর ন্যাচারাল সায়েন্স থেকেও কিছুটা আরেকটু দূরে এটা চলে যাচ্ছে হুম। রিসার্চের ডিরেকশনটা। কিন্তু আপনার ক্ষেত্রে এটা হয় নাই। কারণ আপনি শুরু করছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এবং এখনো ওই ওই রিলেটেড কাজই করে যাচ্ছেন। তো আপনি যদি মানে এই জার্নিটা এক্সপ্লেন করতেন যে কিভাবে আপনি আপনার ট্র্যাক মেইনটেইন করছেন বা কিভাবে ডিরেকশন চুজ করছেন। কারণ জার্মানিতে এর আগে আমরা দেখছি বিভিন্ন মানুষের সাথে অনেক অপশন ওপেন থাকে। তো আমার ব্যাকগ্রাউন্ড তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমি যখনই কোনো সাবজেক্ট চুজ করছি বা অথবা জবের জন্য এপ্লাই করেছি, সবকিছুই কম বেশি হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেডই ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমার যেহেতু মাস্টার্স রিনিউয়েবল এনার্জি আর পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ করা, তো আমার জবও আমি যখনই খুঁজেছি মানে এখন না, তখন হচ্ছে গিয়ে সবসময় এনার্জি রিলেটেড অথবা রিনিউয়েবলস বা এই রিলেটেড জবই আমার খোঁজা হয়েছিল। আর এছাড়া আমি আহ, যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তো তখন এই যে ডিএলআর আসলে আমি স্টুডেন্ট হিসেবেই ঢুকেছিলাম। তো আমার হুম। মাস্টার থিসিস এখানে করা, অথবা ইউনিভার্সিটিতেও আরো ২-৩টা স্টুডেন্ট জব করা হয়েছিল। তো সবকিছু হচ্ছে গিয়ে এরকম রিলেটেড জবই। তো এর বাহিরে আমি কখনো খুঁজিনি। ওকে। দেন এরপরে আমার ১ম কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু আপনি সবসময় একই ট্র্যাকে ছিলেন বা ইয়াতে হুম। ছিলেন, তাহলে সেকেন্ড মাস্টার্সটা করার পিছনের ঘটনাটা কি? কারণ সেক আপনার কেন মনে হয়েছিল যে এটা করা দরকার? সেকেন্ড মাস্টার্স করার পিছনে, যেমন প্রথম মাস্টার্স করার পরে আমি বেশ কিছুদিন হচ্ছে গিয়ে জব ছাড়া ছিলাম। হুম, তো এটার প্রধানত ২টা কারণ। একটা হচ্ছে গিয়ে ওই সময় জবের সংখ্যা কম ছিল, যেহেতু করোনার মধ্যে ছিল। এটা তো একটা বড় কারণই। কিন্তু আমার ধারণা হচ্ছে গিয়ে আমার নিজের চেষ্টারও কম ছিল। চেষ্টা বলতে হচ্ছে গিয়ে, জার্মানিতে যখন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা প্রোডাকশন লাইনে যেকোনো ধরনের জবে, ল্যাঙ্গুয়েজটা খুব গুরুত্বপূর্ণ। ওকে। খুবই, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যখন প্রথম মাস্টার্সটা করি, এটা কি ইন্ডাস্ট্রিয়াল জবের ক্ষেত্রে? যেকোনো জবের ক্ষেত্রেই হয়তোবা কিছু জব আছে, যেমন আইটি অথবা রিসার্চের দিকে কিছু তো রিসার্চে হচ্ছে গিয়ে 50-50। হুম, 50% জবে জার্মান লাগে, 50% লাগে না। আর আইটির ক্ষেত্রে হয়তোবা আরেকটু ভালো। এছাড়া ইন্ডাস্ট্রি, প্রোডাকশন অথবা কনসালটেন্সি যেকোনো ধরনের জবেই জার্মান ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্ট্যান্ট। আর যেহেতু আপনি জার্মানিতে এসেছেন, তার মানে এটা মানে ধরে নেওয়া উচিত যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজটা এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে সবসময়। ওকে। সো আমি যদি আরেকটু পিছনে যাই, যখন আপনার ফার্স্ট মাস্টার্স কমপ্লিট হইলো এবং সেকেন্ড তখন আপনি হচ্ছে জবলেস ছিলেন কিছুদিন। হুম। অ্যান্ড দেন আপনার মনে হইছে যে আপনি আরেকটা মাস্টার্স করে দেন আপনি আপনার এই যে ল্যাকিংস গুলা, সেই ল্যাকিংস গুলা ওভারকাম করে হচ্ছে জব ফিল্ডে ঢুকতে পারবেন। এটাই কি মেইন ইনটেনশন ছিল সেকেন্ড মাস্টার্সটা চুজ মানে করার? আমি যখন সেকেন্ড মাস্টার্সটা আমি তো মাঝখানে যখন জব ছাড়া ছিলাম, তো তখন তো আমি রেগুলারলি জব এপ্লাই করতাম। তো এপ্লাই করার পরে দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ হোক অথবা করোনা হোক অথবা যে কোনো কারণেই হোক না কেন, জব হচ্ছিল না। তো তখন হুম, আমি পরে ভাবলাম যে যেহেতু আমার জব হচ্ছে না, আমার বসে থাকার থেকে কোনো একটা স্কিল ডেভেলপ করা উচিত। তো এটা আইদার অনলাইন কোর্স হোক, যেমনই হোক হুম, না হুম, কেন। তো ওই সময় আমি আম দেখলাম যে এরকম বিভিন্ন হুম। মাস্টার্স হ্যাঁ, মাস্টার্স কোর্স আছে জার্মানিতে, যেগুলোতে আমি ঢুকতে পারি। তো তখন হচ্ছে গিয়ে একটা মাস্টার্সের জন্য এনরোল করি। তো আমার একটা ১ম থেকেই উদ্দেশ্য ছিল সেকেন্ড মাস্টার্সের ক্ষেত্রে যে পাশাপাশি কোনো একটা স্টুডেন্ট জব করা, যাতে আরকি আমার স্কিল মানে পড়াশোনা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু জার্মানিতে যেকোনো জবের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। আপনি স্টুডেন্ট হিসেবে পাশাপাশি কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হোক বা এই ধরনের যেকোনো জব, বা ওয়ার্কিং স্টুডেন্ট বলে এখানে। ওয়ার্কিং স্টুডেন্ট হচ্ছে গিয়ে আপনি কোনো একটা কোম্পানিতে স্টুডেন্ট হিসেবে আপনি কোনো একটা কোম্পানিতে জব হ্যাঁ। করছেন পাশাপাশি। এটা ফুল টাইম না, এটা হচ্ছে পার্ট টাইম জব। তো 50%
50% ওয়ার্কিং টাইম দিয়ে ওয়ার্কিং হচ্ছে টাইম যেই দেওয়া পার্ট হয়। টাইমটা অ্যালাউড আসলে স্টুডেন্টরা অন্য কাজ করতে, সেই কাজটা যদি স্টুডেন্টরা মোর ক্যারিয়ার ওরিয়েন্টেড কাজগুলো হ্যাঁ, করে তাহলে এটা সবসময় তার এটা সিভি এবং ইয়াটাকে ভারী অবশ্যই। করবে। এবং এটা যখন আপনি ফুল টাইম জব খুঁজবেন, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট অবস্থায় এই যে ছোট ছোট পার্ট টাইম জব যেগুলো মানে হুম হুম হুম। আপনার পড়াশোনা রিলেটেড, এগুলো খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কারণ ওকে। স্বাভাবিকভাবে যেটা আমি বলে থাকি সবসময় অনেক মানুষকে, এই যে জব খোঁজা তো আসলে কম্পিটিশন। হুম তো স্বাভাবিকভাবে যদি ২ জন ক্যান্ডিডেট থাকে একটা জবে, যার পড়াশোনার দিকে কোয়ালিফিকেশন সমান, কারণ কম বেশি পড়াশোনার দিকে কোয়ালিফিকেশন সবার কম বেশি একই ধরনেরই হুম থাকে। এবং একজনের হচ্ছে গিয়ে স্টুডেন্ট অবস্থায় এইসব এক্সপেরিয়েন্স আছে। হুম। কারণ এই স্টুডেন্ট জবগুলো আপনাকে বিভিন্ন সফট স্কিলও শেখায়, বিভিন্ন ধরনের সফটওয়্যার রিলেটেড যেমন স্কিল। কয়েকটা এক্সাম্পল। যেমন ধরেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে গিয়ে, আম আমি যখন আইটি থেকে পাশ করি, আমার ব্যাচেলর থেকে পাশ করি, তখন আমার সফটওয়্যার রিলেটেড স্কিল বেশ কম ছিল। এটা কোডিং হোক বা অন্যান্য সফটওয়্যার, এটা আমাদের দেশে খুব একটা আমারও প্রচলিত ছিল না। না আসলে। এক্স্যাক্টলি। তো তারপরে আমি যখন প্রথম মাস্টার্সটা করি, তো প্রথম মাস্টার্সটা করার পাশাপাশি আমি একটা রিসার্চ ইনস্টিটিউটে স্টুডেন্ট অবস্থায় কাজ করি প্রায় ১.৫ বছর। ওখানে ঢোকার পর ওখানে ওটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল মূলত। কিন্তু আমার ডেটা অ্যানালিসিসের জন্য আমার আর আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। হুম তো আমি যদি স্টুডেন্ট অবস্থায় ওই জবটা না করতাম, তাহলে আমার এই আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা হতো না। তো তারপর আমি যখন এই কটবুসে আসি, কটবুস ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তো তখন আমি প্রথম থেকেই স্টুডেন্ট জব আবারও হুম। ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট জব শুরু করি। তো সেখানে আমার এই ফুয়েল নিয়ে কাজ করতে হয়। প্রায় ১ বছর ওখানে ফুয়েল বা ফ্লেম স্পিড এসব নিয়ে কাজ করতে হয়েছিল। তো এইসব ক্ষেত্রে আমার সিমুলেশন করতে হতো একটা সফটওয়্যার দিয়ে। আর ডেটা অ্যানালিসিস করতাম হচ্ছে গিয়ে পাইথন, আরেকটা কোডিং ল্যাঙ্গুয়েজ। তো এই যে আমার যে প্রতিটা স্টুডেন্ট জবে, এবং তারপরে যখন আমি ডিএলআর এর স্টুডেন্ট জব হুম। শুরু করি, তখনও এখানেও আমার অন্যান্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে হয়। মূলত ডেটা অ্যানালিসিস জন্য পাইথন ইউজ করতে হয়। মাঝখানে আরেকটা স্টুডেন্ট ওখানে ম্যাটল্যাব আ ইউজ করছি। কিন্তু ইন টোটাল কয়টা স্টুডেন্ট জব করছেন ডিএলআর জয়েন করার আগে? একটা শুনলাম অ্যা বিটিইউ, একটা শুনলাম ফ্রাইবুর্গে। বিটিইউতে ২ টা, বিটিইউতে ২টা, আর ফ্রাইবুর্গে থাকতে ফ্রাউনহোফারে, ফ্রাউনহোফারে একটা, আর ডিএলআরও পাশাপাশি। ডিএলআরেও। তার মানে ৪টা স্টুডেন্ট, স্টুডেন্ট হ্যাঁ। অ্যাসিস্ট্যান্টশিপ করার পরে এই সব স্কিলগুলা গ্যাদার হইছে। এক্সাক্টলি। যদি মানে স্টুডেন্ট জব করার কারণে আপনার পাশাপাশি দেখা যাচ্ছে যে কি, কাজের থ্রুতে আপনার অনেক কিছু শেখা হয়। ওকে। যেমন এটা থেকে সম্পর্কে একটা প্রশ্ন যে আ কোন স্টুডেন্ট জবটাতে সবথেকে বেশি শিখছেন? মানে এক্সপেরিমেন্টাল এটাতে নাকি বিটিইউতে নাকি এটা তো বলা ইনস্টিটিউটে? কঠিন। প্রতিটা স্টুডেন্ট জবে ভিন্ন ভিন্ন জিনিস শেখা হয়। যেমন এক্সপেরিমেন্টাল কাজে এক্সপেরিমেন্টাল জিনিসপাতি, কিভাবে আপনি বড় একটা টেস্ট স্ট্যান্ড হুম। ম্যানেজ করতে হয় সেটা, সেই ধরনের এক্সপেরিয়েন্স গ্যাদার করে। তারপরে যেমন বর্তমানের কাজে আমার সিমুলেশন যেহেতু করতে হয় এবং অপ্টিমাইজেশন করতে হয়, সেখানে ম্যাথমেটিক্যাল অপ্টিমাইজেশন, খুব ম্যাথমেটিক্স এর বেসিক লাগে। আম এই রিলেটেড হয়তোবা থিওরিটিক্যাল নলেজ। তারপর পাশাপাশি সফটওয়্যার তো সবকিছুই আলাদা আরকি। আলাদা, আলাদা করে বিভিন্ন ওকে। জিনিস। সো আ আমার জানা মতে আমি যতটুকু ডিএলআর সম্পর্কে জানি, ডিএলআর হচ্ছে আমার কাছে জার্মানির নাসা টাইপের একটা জিনিস। ওরা হচ্ছে স্পেস নিয়া হুম, অনেক ওদের রিসার্চ আছে। মার্স নিয়েও সম্ভবত ওদের রিসার্চ আছে। এগুলা রিসার্চ আছে। আবার সাথে, সাথে আপনার এনার্জি নিয়ে বা হাইড্রোজেন নিয়ে সম্ভবত ওদের কোনো রিসার্চ এনার্জি আরকি। প্রজেক্ট আছে। এনার্জি রিলেটেড সবকিছু নিয়ে প্রজেক্ট আছে। সো আ এইসব সবগুলা রিসার্চ উইং এর ডিএলআর এর তাহলে অনেকগুলা রিসার্চ এরিয়াস বা অনেকগুলো অপরচুনিটিস আছে। হুম, তো যখন মানে আমাদের এই পডকাস্টটা করার মেইন টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা তাদের ক্যারিয়ারের আর্লি স্টেজে আছে। হুম। সো তারা কিভাবে মানে এইসব রিসার্চ এরিয়াগুলা সম্পর্কে জানতে পারবে? লাইক কারণ আমি জানতাম না। হ্যাঁ, কিভাবে জানতে পারবে এটা বেশ কঠিন। অ্যা আমি যখন ১ম এ জার্মানিতে এসেছিলাম, তখন ইনফরমেশন এতটা এভেইলেবল ছিল না। কারণ তখন আ মানুষও কম্পারেটিভলি এখনের তুলনায় কম আসতো। তো আমাদের যেটা আরকি, আমার ক্ষেত্রে একটু ইজিয়ার ছিল, কারণ ফ্রাইবুর্গে যে ইনস্টিটিউটটার কথা বললাম, ফ্রাউনহোফার, সেটা বেশ বড়। তো হুম, যার কারণে ওখানে যাওয়ার পর আপনি জানতেই পারবেন ওখানে। হুম, তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে, যদি কেউ জার্মানিতে আসতে চায়, ১ম এ আসার পরই আশেপাশে কি ধরনের, কারণ সাধারণত যেকোনো ইউনিভার্সিটির আশেপাশে কোনো না কোনো আইদার ইউনিভার্সিটি অথবা কোনো না কোনো রিসার্চ ইনস্টিটিউট থাকেই। হুম, তো আশেপাশে কোন রিসার্চ ইনস্টিটিউট, কোন ইউনিভার্সিটি কি, কি ধরনের জব থাকতে পারে সেই ব্যাপারে
জিজ্ঞেস করতে হবে বিভিন্ন মানুষকে, টিচার হোক, প্রফেসর হোক। যেমন মানে আমাদের দেশে এটা একটা বড়, বা আমাদের দেশ থেকে যারা আসে, অনেকে যেটা ভাবে যে আসার পরপরই আমার কোনো স্কিল নাই, হুম। সুতরাং আমি অ্যাপ্লাই করব না। এই ধারণাটা খুব ভুল একটা ধারণা। আরো একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যদি বলি, আসার পরে আমি আসলে দেশে কখনো জব করি নাই কোনো হুম, কিছু। আসার আমিও না। পরে আসার পরে আমি এখানে ১ম এ দেখছি যে ওকে আমার কোনো স্কিল নাই, সো আমি কোনো জব পাবো না। করোনা শুরু হয়ে যাইতেছে, তো আমাকে হচ্ছে অড জবস করতে হবে। হুম, তো অড জবস করে যখন আমি টাকা ইনকাম করতেছি এবং হুম, বাংলাদেশের কনভার্টেশনে ভালো টাকা ইনকাম করতেছি, তখন আমার আর ওই আগ্রহটাই আসে না যে আমি আবার নতুন করে স্কিল ডেভেলপ করব বা শিখবো, যেটা আমার ওই ইন্সপিরেশনটা আসতেও অনেকদিন সময় লাগছে। হ্যাঁ। সো নতুন যারা বাংলাদেশ থেকে এখানে আসে, তাদের ক্ষেত্রে এটা অনেক বড় একটা প্রবলেম হয়। আর আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে এপ্লাই করতে হবে শুরু থেকেই। হুম, সো মানুষকে তো এপ্লাই করার আগে জানতে হবে, হ্যাঁ? হ্যাঁ। যে ওকে আমি ইঞ্জিনিয়ারিং পড়ে আসছি। সো আমার এখানে এই অপরচুনিটিস গুলো আছে। মানে ছোট একটা সিনারিও, সাপোজ আপনি একটা ইউনিভার্সিটিতে আসলেন। হুম, আসার পরে আপনার ১ম এ সবথেকে সহজ কাকে অ্যাপ্রোচ করা? যে আপনার যে লেকচার প্রফেসর। দিচ্ছে, হুম, হ্যাঁ? যে লেকচারার, অথবা যদি কোনো প্রফেসর লেকচার দেয় বা যেকোনো লেকচার আছে, তাকে অ্যাপ্রোচ করা। আপনি তাকে গিয়ে জাস্ট খুব ক্যাজুয়ালি, কারণ জার্মানির সাথে আমাদের দেশের এখানে খুব বড় একটা পার্থক্য হচ্ছে, আপনি হ্যাঁ, চাইলেই খুব সহজে এটা অনেক টিচারদেরকে অ্যাপ্রোচ ক্যাজুয়াল। করতে, কিন্তু এই ব্যাপারে আমাদের অনেক সংকোচ থাকে স্বাভাবিকভাবে, কারণ আমরা একটা ডিফারেন্ট কালচার থেকে আসা। তো জাস্ট গিয়ে বলবেন যে, "আচ্ছা, তোমার কাছে কি কোনো কাজ আছে?" মানে এই ধরনের প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো ওরা অ্যাপ্রিশিয়েটও করে। তো তারপরে হচ্ছে আপনার আসার পরে তো বিভিন্ন সাবজেক্ট থাকে, সুতরাং হুম, একাধিক লেকচারার থাকবে। তো আপনি সবার কাছে হ্যাঁ, গিয়ে অ্যাপ্রোচ করা। দ্বিতীয়ত, আম সাথে, সাথে আসার পরে যে, যেমন আমার ক্ষেত্রে কি, কর্বুসে আসার পরে আমি কি করলাম যে, আচ্ছা, কর্বুসে কি, কি রিসার্চ ইনস্টিটিউট আছে, অথবা কি, কি কোম্পানি আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আম এখন ইনফরমেশন আরো পাওয়া সহজ। LinkedIn, আম স্টেপস্টোন, ইনডিড, এরকম বিভিন্ন জব পোর্টাল আছে। তো ওই জব পোর্টালগুলোতে আপনি কোন ফিল্ডে কাজ করতে চান, সেই কিওয়ার্ড গুলা দিয়ে হুম, জাস্ট জব খোঁজা। ১ম এ আসার পর যেটা আরকি আমাদের টেনডেন্সি থাকে স্বাভাবিকভাবে, যেহেতু আমাদের আর্থিক দিক বেশ ভালোভাবে দেখতে হয়, যে অড জব খোঁজা। তো অড জব আমি নিজেও যখন ১ম এসছিলাম তখনও বেশ কয়েক মাস আম অড জব করি। অড জব বলতে একটা রেস্টুরেন্টে কাজ করি। তো সেক্ষেত্রে হচ্ছে কি, আপনার যতটুকু দরকার ততটুকু ইনকাম করে আপনার বাকি ফোকাসটা সবসময় রাখা উচিত যে আপনার ক্যারিয়ার রিলেটেড, প্লাস মানে স্টুডেন্ট জব, এই ধরনের কোনো জব খোঁজার আমার মনে ব্যাপারে। হয় এটা একটা গোল্ডেন পিস অফ অ্যাডভাইস এটা যারা খুবই আসতেছে। গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে গিয়ে, আপনার মাস্টার্স যে কেউ শেষ করে ফেলতে পারবে। আপনি একটা থিসিস করে ইউনিভার্সিটির মধ্যে মাস্টার্স শেষ করা বেশ সহজ। আ সহজ বলতে হচ্ছে গিয়ে, জার্মান এনভায়রনমেন্টে মানে সহজ আরকি। আসল কথা হচ্ছে শেষ করতে পারবেন। হ্যাঁ, সহজ আর কঠিন তো আর বড় কথা না। কিন্তু এরপরে যখন আপনি ফুল টাইম জব খুঁজবেন, তখন যদি আপনার এই স্টুডেন্ট জবগুলো না থাকে, দেখা যায় যে অনেকেই মানে যতটুকু স্ট্রাগল করার কথা তার থেকে আরো বেশি স্ট্রাগল করে। অ্যাম হ্যাঁ। এটা এটা আসলে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। সো আ এখান থেকে আমার মনে হয় যে আরেকটা জিনিস যেটা হচ্ছে জানার আমার অনেক বেশি আগ্রহ, সেটা হচ্ছে যে ডিএলআর এর আ আপনার যে প্রজেক্টে কাজ করতেছেন, এটার ফান্ডিং সোর্সটা কি? যেমন আমারটা যদি আমি বলি, আমি ইউনিভার্সিটিতে কাজ করি। আমি এমপ্লয়েড হচ্ছি ইউনিভার্সিটির হুম, মাধ্যমে। হুম, কিন্তু আমার সেলারি যেই ফান্ডিংটা, সেটা আসে হচ্ছে মিনিস্ট্রি থেকে। হুম, কারণ এটা একটা জার্মান ওয়াইড একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের ফান্ডিং হিসেবে আসে। সেটা ইউনিভার্সিটিতে আসে, দেন ইউনিভার্সিটি আমাকে হায়ার করছে। অ্যান্ড আমি ইউনিভার্সিটির সাথে যেহেতু অ্যাফিলিয়েটেড, আমার পিএইচডিটাও ওই ডিরেকশনে যাবে। হুম, মানে ইউনিভার্সিটির সাথে যেহেতু। তো ডিএলআর এ যেহেতু আপনি কাজ করতেছেন ফুল টাইম, আপনার এখানেও একজন সুপারভাইজার থাকবে এবং আপনি যদি পিএইচডি করতে চান, তাহলে আপনার আরো অবশ্যই একজন প্রফেসরকে আপনার সুপারভাইজার করতে হবে। এই প্রসেসটা আমাদের ইনস্টিটিউট গুলাতে কেমন হয়? আমাদের ক্ষেত্রে হচ্ছে, আমি যে ইনস্টিটিউটে কাজ করি, সেই ইনস্টিটিউটের যে ডাইরেক্টর, হুম, সে হচ্ছে এই কটবুস ইউনিভার্সিটি, ব্র্যান্ডের বিটিও কটবুস, সেটার প্রফেসরও, একটা ওকে। ফ্যাকাল্টির প্রফেসর। তো সেক্ষেত্রে পিএইচডি ক্ষেত্রে, মানে আমার ক্ষেত্রে আর কি, আমার ক্ষেত্রে ফার্স্ট সুপারভাইজার যদি উনি হন, মানে অবশ্যই উনিই হবেন। হুম, সেক্ষেত্রে আর কি উনি বিটিও প্রফেসরও প্লাস ডিএলআর এর ডাইরেক্টরও। তো ওকে। এটা বেশ সহজ একটা প্রসেস। অনেক ক্ষেত্রে যেটা হয় যে, আচ্ছা, হয়তোবা ডাইরেক্টরের সাথে ডাইরেক্ট ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন থাকে না।
সেক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটির কোনো একটা প্রফেসরকে অ্যাপ্রোচ করতে হয়, বা ফর্মালি অ্যাপ্রোচ করতে হয়, ইনফর্মালি অ্যাপ্রোচ করতে হয় করে আম, কি করতে পারবেন। সেক্ষেত্রে আরেকটু কমপ্লিকেটেড, যে তার আপনার রিসার্চ আইডিয়া কি, এই কি, এরকম করে সামারি টামারি করে তারপরে হচ্ছে অ্যাপ্রোচ করতে হয়, কিন্তু অ্যাপ্রোচ একই করতে জায়গায় হবে। থাকলে সেটা আর করতে হচ্ছে না। আমার ক্ষেত্রে হয়তো বা সেই তুলনায় একটু সহজ, কারণ আমার ডাইরেক্টর বা আমার ইনস্টিটিউটের ডাইরেক্টর অলরেডি সবকিছুই জানে, সো এটা প্রফেস ইজিয়ার কাইন্ড অফ। আমার আমার যেহেতু প্রজেক্টের, হুম আমার প্রফেসর এই প্রজেক্টের লিড, সো আমার আর এক্সট্রা করে কিছু সাবমিট করা লাগতেছে না। আর আমি আছি ইউনিভার্সিটি রিসার্চ এনভায়রনমেন্টে, আপনি আছেন হচ্ছে ডিএলআর এর ইনস্টিটিউশনাল রিসার্চ এনভায়রনমেন্টে। তো হুম। আমরা যদি কম্পেয়ার করতে চাই, কি ডিফারেন্স আছে এখানে আসলে, যেহেতু আপনি দুই জায়গায় কাজ করছেন, ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট দুই মানে জায়গায়, ওয়ার্ক এনভায়রনমেন্ট নাকি ইন জেনারেল? ইন জেনারেল রিসার্চ ওয়াইজ বা ওয়ার্কিং এনভায়রনমেন্টে কোনো ডিফারেন্স পাইছেন কিনা? ওয়ার্ক এনভায়রনমেন্টে খুব বেশি ডিফারেন্স নেই, ডিপেন্ড করে আসলে। আহ, যেমন ওয়ার্ক এনভায়রনমেন্টের ক্ষেত্রে ইউনিভার্সিটি একটু বেশি ইনফর্মাল হয়, হুম, কিছু ফ্রিডম বেশি থাকে, যে আপনার অফিসে হয়তোবা সবসময় টাইম মেনটেন করে যেতে হয় না বা যেটা এরকম। আমার যেতে হয় না। হ্যাঁ, কিন্তু ইনস্টিটিউটগুলোতে, বিশেষ করে আমি যে ইনস্টিটিউট, ওখানে আমাদের যখন কোর টাইম থাকে 9টা হুম, থেকে 3টা, এই সময় সবারই অফিসে উপস্থিত থাকতেই হয়, আইদার অনলাইন হোক বা ইন পার্সন ইন পার্সন হোক। কিন্তু এইসব নিয়ম কানুনগুলো ইউনিভার্সিটিতে নেই। এটা হচ্ছে গিয়ে একটা ছোট পার্থক্য বলতে পারেন। যে আমি জানি এটা কাজের দিক থেকে এফিসিয়েন্সি বা কম উম, হয় আমি না বেশি আসলে, হয়। আমার মনে হয় যে আমি যখন ইনস্টিটিউটে কাজ করতাম, হুম তখন হচ্ছে আমার যে ম্যান্ডেটরি অফিস টাইমগুলো যাইতে হইতো, হ্যাঁ, হুম ওইখানে যে আমার প্রোডাক্টিভিটি অনেক হাই থাকতো তাও না। হ্যাঁ, এমনও না যে আমি অফিসে গেলে অনেক হাইলি প্রোডাক্টিভ আর বাসায় থাকলে অনেক লো হুম প্রোডাক্টিভিটিতে, এমন ছিল না ব্যাপারটা। সো আমার মনে হয় না যে আমি যেহেতু ইউনিভার্সিটিতে আমার তো রেগুলার কোনো অফিসের টাইমিং নাই বা হ্যাঁ কিছু নাই। হ্যাঁ তো আমি মোস্টলি আমার অফিসে আমার কলিগদের সাথে দেখা হয় না। আমার তাদের সাথে দেখা হয় লাইব্রেরিতে। হুম কারণ ম্যাক্সিমাম টাইম সবাই লাইব্রেরিতে থাকে। সেটা পারসন টু পারসন ভ্যারি করে। এছাড়া রিসার্চ ওয়াইজ কোনো ডিফারেন্স পাইছেন কিনা? লাইক আ স্ট্রিক্ট ডেডলাইন অর রিসার্চ ওয়াইজ একটা পার্থক্য হচ্ছে গিয়ে, ইউনিভার্সিটিতে কাজ করা মানে হচ্ছে সবসময় আপনি আইদার স্টুডেন্ট হোক বা হুম, লেকচারার যারা, তাদের সাথে আপনি নিজে হয়তো লেকচার দিবেন, যদি ফুল টাইম যেহেতু করছেন। তো ওদের সাথে ডাইরেক্ট অ্যাফিলিয়েশন থাকে বা হুম, ডাইরেক্ট সবসময় কথা হয়। আর আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইনস্টিটিউটে ইউ আর মোর লাইক অ্যান এমপ্লয়ি। হুম, তো ওখানে আপনি আপনার রিসার্চ কাজ করে যাচ্ছেন। যদি কখনো লেকচার দিতে হয় কোনো হ্যাঁ, কোনো প্রোগ্রামের, সেটা আলাদা কথা। কিন্তু মূলত হচ্ছে গিয়ে স্টুডেন্টদের সাথে বা ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে বা ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে ডাইরেক্ট একদম একেবারে ডাইরেক্ট কন্ট্যাক্ট, এটা কম্পারেটিভলি কম হয়। ইউনিভার্সিটিতে যখন আপনি কাজ করবেন, হয়তো আপনার প্রফেসরদের সাথে খুব রেগুলার মিটিং করতে হচ্ছে। হুম, তো এটা হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্টের, ওয়ার্ক এনভায়রনমেন্টগত পার্থক্য। রিসার্চগত খুব বেশি পার্থক্য নেই, কারণ দুইটাই রিসার্চ সেম। ওরিয়েন্টেড। তা আপনার, যদি আপনি পিএইচডি এটা ইনস্টিটিউটে করেন আর ইউনিভার্সিটিতে করেন, কম বেশি কাজের দিক থেকে কম বেশি, মানে এটা ডিপেন্ড করে যে আপনি কি নিয়ে কাজ করছেন। যদি একই ধরনের কাজ হয়, তাহলে কম বেশি একই রকমই। ওকে, আমার সাইড থেকে লাস্ট যেটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে ডিএলআর, আমার জানা মতে জার্মানির ফান্ডিং ইনস্টিটিউটগুলো ডিফারেন্ট লেয়ারে লেয়ারে বা হুম ইনস্টিটিউশন ওয়াইজ ভাগ করা, যেমন ম্যাক্স প্ল্যাঙ্ক আছে, হুম তারপরে ফ্রাউনহফার, হুম তারপরে হচ্ছে লাইবনিটস, হ্যাঁ, হুম এরকম হেমহোলটস, হ্যাঁ। হুম ডিএলআর, ডিএলআর কে আমি কোন কোন সাইডে রাখবো? একটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল রিসার্চ ইনস্টিটিউট, কারণ ওদের তো অনেকগুলা ব্রাঞ্চেস আছে পুরা জার্মানিতে। ডিএলআর হচ্ছে একটা ইনস্টিটিউশন, হুম, বা একটা জার্মান অ্যারোস্পেস সেন্টার বলে, এটা হচ্ছে কি একটা ইনস্টিটিউশন। ফ্রাউনহোফারও যেমন একটা ইনস্টিটিউশন। তো এই ইনস্টিটিউশনটার অনেকগুলা ইনস্টিটিউট আছে। যেমন আম, আমি এই মুহূর্তে যেখানে কাজ করছি, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ লো কার্বন ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস। তো এরকম আমাদের এখানেই আরো একটি ইনস্টিটিউট আছে, যেখানে আমাদের বাংলাদেশি এক দুজন কাজ করে অলরেডি কর্মসূচি। তো এরকম সারা জার্মানি জুড়ে বেশ কয়েকটা, আমি কতটা ইনস্টিটিউট আছে এটা এক্স্যাক্টলি মনে নাই। তো এরকমই অনেকগুলো ইনস্টিটিউট আছে। তো প্রত্যেকটা ইনস্টিটিউট একটা আলাদা আলাদা স্পেশালাইজেশন থাকে। হুম, আমার ক্ষেত্রে হচ্ছে এটা, আমরা লো কার্বন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস নিয়ে কাজ করি। ফ্রাউনহোফারও একই রকমই।
ওদেরও ওরকম ফ্রাউনহোফার গেজেলশাফট বলে, সেটা হচ্ছে কি একটা ইনস্টিটিউশন, সেটার আন্ডারে এরকম বিভিন্ন শহরে বিভিন্ন ইনস্টিটিউট থাকে। তো প্রতিটা ইনস্টিটিউটে যেমন আলাদা আলাদা বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং আসে। তো যেহেতু ডিএলআর বা ফ্রাউনহোফার এরা হচ্ছে যেটা আমরা বলে থাকি আধা সরকারি, আধা সরকারি, আধা হ্যাঁ। সরকারি, তো ওদের সরকার থেকেও, সরকারি ইনস্টিটিউটগুলো থেকেও ফান্ডিং আসে, একটা ম্যান্ডেটরি স্টেট থেকেও একটা ম্যান্ডেটরি ফান্ডিং আসে। আর এছাড়া এক্সটার্নাল প্রজেক্ট পার্টনার্স থাকে, যেমন বিভিন্ন, এই যে আমার ক্ষেত্রে আর কি, আমি যেমন একটা ইউ প্রজেক্টে কাজ করি, সেখান থেকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ফান্ডিং আসে। আপনি যদি কোনো হ্যাঁ, কোনো একটা কোম্পানির সাথে বা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল পার্টনার থাকে আপনার, সেক্ষেত্রে আর কি ওদের কাছ থেকে ফান্ডিং আসতে পারে। এরকম বেসরকারি জায়গা থেকেও ফান্ডিং আসতে পারে। আর অবশ্যই একটা ম্যান্ডেটরি পোর্শন সবসময় সরকার থেকে সরকার আসে। থেকে আসে। তাহলে মানে লাইবনিটস এবং অন্যান্য ইনস্টিটিউট গুলার মতো ডিএলআরও সিমিলার একটা হ্যাঁ, ইনস্টিটিউট যারা এক্স্যাক্টলি আধা সিমিলার। সরকারি হিসেবে হ্যাঁ, কাজ করে বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং নিয়ে। ইউনিভার্সিটিও এরকম। ইউনিভার্সিটি আরো বেশি স্টেট ফান্ডেড, হ্যাঁ, কিন্তু ইউনিভার্সিটির ওদেরও যেমন ক্ষেত্রে এক্সটার্নাল এক্সটার্নাল পার্টনার। অনেক প্রজেক্ট থাকে, হুম, সেগুলা হচ্ছে প্রফেসররা এইসব প্রজেক্ট প্রপোজাল হ্যাঁ, গুলা লিখে। আমার মনে হয় যে ইউনিভার্সিটির প্রফেসররা এবং ইনস্টিটিউটের প্রফেসররা সামটাইমস একই একই ফান্ডিং ইনস্টিটিউটে প্রজেক্ট যে তারা হুম, হচ্ছে তারা নিজেদের ভিতরে কম্পিটিশন করে এবং হ্যাঁ, যে জিতে সে ফান্ডিংটা নিয়ে আসে। হ্যাঁ, তো এভাবে এভাবে ফান্ডিংটা ইউনিভার্সিটিও যেখান থেকে আসে, ইনস্টিটিউট গুলাও সেখান থেকে পায়। তবে হ্যাঁ, আমার মনে হয় যেটা ফ্রিডমটা আছে, ইউনিভার্সিটি যদি কোনো কিছু ডেভেলপ করে, আহ আমার মনে হয়, আমি ঠিক জানি না, যদি ইনস্টিটিউট কোনো কিছু ডেভেলপ করে সেটার রাইট কি ইনস্টিটিউটের হাতে থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো অপটিমাইজেশন নোবেল কিছু একটা বের অবশ্যই, করতে হয়, সেটা অবশ্যই। রাইটটা কার থাকবে? অবশ্যই এটা ইনস্টিটিউটে থাকে। ওকে। আপনি সো যেহেতু ইনস্টিটিউটে এমপ্লয়ি, হুম, এটা ২ টা জিনিস। সেটা প্রথমত হচ্ছে গিয়ে যে যেটা আপনি ডেভেলপ, যদি এটা আপনি ডেভেলপ করে থাকেন, অবশ্যই আপনি এটা নিয়ে পেপার পাবলিশ করতেছেন বা আপনি এটা নিয়ে কোনো প্যাটেন্ট আম আ বের করবেন। তো সেখানে রাইটস আপনার থাকে, অবশ্যই। হুম, এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যেহেতু আপনি ইনস্টিটিউটের আন্ডারে কাজ করছেন, তো স্বাভাবিকভাবে ইনস্টিটিউটের ওই রাইট থাকে। তো এটা মানে স্বাভাবিকভাবে এটা যদি হুম, আপনি এই ইনস্টিটিউট ছেড়ে সাথে, সাথে অন্য কোনো ইনস্টিটিউটে যান, আপনার পাবলিশ করতে হবে এই ইনস্টিটিউটের আন্ডারেই। মানে এরকম ওকে। হ্যাঁ, একটা এটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন এরকম থাকে। একটা কন্ট্রাকচুয়াল একটা ব্যাপার যেটা আমি শুনছি, সেটা হচ্ছে যে যখন ফান্ডিং ইনস্টিটিউটের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমি যেহেতু স্টেট ফান্ডেড প্রজেক্টে কাজ করতেছি বা হুম, মিনিস্ট্রি ফান্ডেড প্রজেক্টে কাজ করতেছি, আমরা কোনো কিছু প্যাটেন্ট করে আটকায় রাখতে পারবো না। আচ্ছা। লাইক আমরা যদি কোনো কিছু মানে অনেক নোবেল কোনো কিছু একটা ডেভেলপও করে ফেলি, দেন ওইটা ওপেন ফর অল থাকবে। দেন কোম্পানিরা এখান থেকে অ্যাডাপ্ট করতে পারবে। আচ্ছা। সো এটা প্রবাবলি ফান্ডিং ইনস্টিটিউটের পরে অনেক কন্ট্রাকচুয়াল ওদের ব্যাপার থাকে। হতে পারে আমাদের ক্ষেত্রে, যেমন আমার একটা কলিগ কিছুদিন আগে একটা প্যাটেন্ট পাবলিশ করার জন্য সাবমিট করেছিল, কিন্তু সেটা আর কি ফেল করে। হুম, সে আবার ভবিষ্যতে সেটা হয়তো বা আবার সাবমিট করবে। আহ, তো যখন আপনি এরকম কোনো একটা প্যাটেন্ট দিচ্ছেন, সেই প্যাটেন্টের রাইটস মূলত ইনস্টিটিউটেরই থাকে। আচ্ছা, এবং এখানে আপনারও থাকবে অবশ্যই। অবশ্য কিছু আমি তো অবশ্যই, মানে যদি আমার কখনো হয় বা অন্য যারই হোক না কেন। অবশ্যই আমরা ওইটাই আশা করব যে আপনি অন্য একটা প্যাটেন্ট নিয়ে বেরোতে ধন্যবাদ, পারবেন। ধন্যবাদ। আমরা হচ্ছে আমাদের ডিসকাশনের এখন শেষের দিকে। আমাদের মনে হয় যে জুস দিয়ে আর হবে না, আমাদের চা লাগবে। সো আমরা একটা চা ব্রেকে যাব, বাট চা ব্রেকে যাওয়ার আগে আমাদের যে পিছের প্রোডাকশন টিম আছে তারা আমাকে কিছু সারপ্রাইজ কোয়েশ্চেন দিছে, হুম, যেটা এখন হচ্ছে আমি আপনাকে জিজ্ঞেস করব এবং আপনাকে অ্যান্সার করতে হবে, লাইক ক্যান কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। ওকে, প্রথমটা খুবই ইন্টারেস্টিং। ইফ ডিএলআর গেভ ইউ এ ফ্রি টিকিট টু মার্স, but you could only take one Bangladeshi food with you, which one would you choose? ওফ, এটা তো অনেক কঠিন একটা প্রশ্ন। আম, একটা মাত্র। একটাই। প্রথমত আমি মার্সে কখনো যেতাম না, কিন্তু যদি জোর করে টু পাঠানো ওয়ে হতো, টিকিট দিবে, টু ওয়ে। তারপরও না, বাট হ্যাঁ, যদিও যদি খুবই জোর করে কেউ পাঠাতো তাহলে হয়তো বা কই মাছ। কই মাছ। হ্যাঁ। আমি ভাবতেছিলাম বিরিয়ানি তেহারি এরকম কিছু একটা হবে। কই মাছ এটা আমি আশাই করি নাই। ওকে, আমি নেক্সট কোশ্চেনে যাই। ইফ ইউ হ্যাড টু কম্পেয়ার ডিএলআর উইথ এ জার্মান কার, আমি জানি আপনার কারের প্রতি হিউজ ফ্যাসিনেশন আছে, সো কোনটা হবে সেটা ডিএলআর? জার্মান কার। কার ব্র্যান্ড অথবা স্পেসিফিক কার? ডিএলআর, আমার ধারণা
মার্সিডিজ এস ক্লাস টাইপের কিছু একটা, যা একটু ভদ্র টদ্র। ভদ্র। হ্যাঁ, ভালো কম্প্যারিজন। মার্সিডিজ এস ক্লাস। ই ক্লাস থেকে এস ক্লাস। ওকে, ওকে, ওয়াও। If your younger IoT self saw you now, would he say, wow, you have made it? Or, bhai, where's the free Wi-Fi? Where is the free Wi-Fi? Where is the free Wi-Fi? এটাই বলবে। ওকে, এটাই আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন ছিল। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এবং ব্রেন ব্রিজ গ্লোবাল যেটা চেষ্টা করতেছে সেটা হচ্ছে বাংলাদেশি যারা বিভিন্ন বিভিন্ন ফিল্ডে কাজ করতেছে বা একটা টেকনিক্যাল স্কিল ডেভেলপ করতেছে অথবা কোনো রিসার্চ ইয়ার সাথে জড়িত আছে, তাদের সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখান থেকে ইন ফিউচার যারা আর্লি ক্যারিয়ার স্টেজে থাকবে তাদেরকে বিভিন্নভাবে সাজেশন অথবা গাইডলাইন্স দিয়ে হেল্প করা। তো সেটারই আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এই জন্য আমরা বিভিন্ন ফিল্ডের এক্সপার্টদের সাথে কানেক্ট করতেছি। আমরা আরো অনেক কথা বলবো, সো স্টে টিউন উইথ আস। আর শেষ করার আগে একটা ফাইনাল একটা কথা, সেটা হচ্ছে জার্মানিতে যদি কেউ আসতে চায়, এই মাইন্ডসেট নিয়ে সবসময় আসা উচিত যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। অবশ্যই। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ ছাড়া স্ট্রাগল 100 থেকে 500 গুণও বেশি হতে পারে। তো স্বাভাবিকভাবে জার্মান ল্যাঙ্গুয়েজ যদি কারো শেখার প্রতি অনাগ্রহ থাকে, অবশ্যই জার্মানি চুজ জার্মানি করা চুজ উচিত। করাটা ঠিক হবে না। দ্যাট ইজ এ গোল্ডেন পিস অফ অ্যাডভাইস। ওকে।